মাই নেম ইজ লখন অ্যান্ড আই অ্যাম নট আ মার্ডারার। এই গল্প একজন মানুষের, যিনি বহু বছর ধরে বিচার প্রক্রিয়ার চক্রে ঘুরতে ঘুরতে বার্ধক্যে পৌঁছেছেন। বহুবার তিনি জামিনে মুক্ত হয়েছেন, আবার জেলে ফিরে গেছেন, অবশেষে পূর্ণ মুক্তি। আজকে আমরা জানব সেই ব্যক্তির জীবনের ঘটনা, আইনি প্রক্রিয়া, তার জেলে থাকার প্রকৃত কারণ সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার গৌরায় গ্রামের বাসিন্দা লক্ষণ 1977 সালের 16ই আগস্ট দুটি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রভু সরোজ নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। ঘটনায় লক্ষণ সরোজ সহ আরও 3 জনকে অভিযুক্ত করা হয়। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং 1982 সাল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে তিনি ছিলেন। যখন প্রয়াগরাজের জেলা ও দায়রা আদালত তাকে এবং আরও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, এরপর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। সাক্ষ্যের নির্ভরযোগ্যতা এবং পদ্ধতিগত ত্রুটি নিয়ে এই মামলায় প্রশ্ন ওঠে। উচ্চ আদালত সমস্ত প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন করার পর দোষী সাব্যস্ত করার জন্য কোনো শক্ত ভিত্তি খুঁজে পাননি। 2রা মে উচ্চ আদালত অর্থাৎ এলাহাবাদ হাইকোর্ট তাকে মুক্ত করে দেয়। আদালতের রায়ের পরও প্রশাসনিক জটিলতার কারণে তাকে আরও 20 দিন জেলে থাকতে হয়। পরবর্তীতে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরে তিনি শরিয়া থানা এলাকায় তার মেয়ের বাড়িতে ফিরে যান। তবে দীর্ঘ কারাবাসের কারণে তার শারীরিক অবস্থা খুবই দুর্বল। তো কারাগারের বছরগুলোর কথা তিনি মনে করেছেন। তিনি বলেছেন যে জেলে যখন তিনি ছিলেন, যেহেতু তিনি বয়স্ক মানুষ ছিলেন, সেহেতু জেলে তাকে কাজ করতে বাধ্য করা হয়নি। 2015 সাল থেকে তিনি নৈনি কারাগারে ছিলেন এবং তখন তার ছেলে কিন্তু তাকে জামিন দেওয়ার কোনো রকম চেষ্টা করেননি। তার মেয়েরা তাকে জামিন দিয়েছে এবং তার এক মেয়ে আশা জানিয়েছেন তারা 80,000 টাকা তার বাবার জামিনের পিছনে খরচ করেছে। লক্ষণজি স্বীকার করেছেন যে আইন সম্পর্কে জ্ঞানের অভাব তার জীবনে এই সমস্যার জন্য অনেকাংশে দায়ী। যখন তিনি জামিনে মুক্ত ছিলেন তখন তিনি বারবার কোর্টে চিঠি পেয়েছেন কোর্টে হাজিরা দেওয়ার জন্য, কিন্তু তিনি হাজিরা দেননি। আসলে অর্থাৎ তখন তিনি অতটা বোঝেননি। তিনি বলেছেন যে আমি তো বুঝিনি বা বুঝতাম না। আর তিনি যেহেতু এক জায়গায় থাকতেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকতেন, এই জন্য তিনি সঠিক সময়ে কোর্টে উপস্থিত হননি। কোর্টের সামনে দাঁড়ানো কিন্তু খুবই জরুরি। কোর্ট কিন্তু এটাই দেখতে চায় যে অপরাধী কোর্টের সামনে গিয়ে হাজির হবে এবং বিচার প্রক্রিয়ার সহযোগিতা করবে। তখন তার উকিল বলবে, দেখুন স্যার, আমার মক্কেল কিন্তু কোর্টকে সমস্ত রকম সহযোগিতা করছে। কোর্ট কিন্তু তখন সহজেই জামিন দেবেন, কারণ কোর্ট এটা সবসময় দেখতে চায় যে আসামি বিচারে সহযোগিতা করছে কিনা। তাই জন্য কি হয় না, কোর্টের সামনে গিয়ে দাঁড়াতে হয়। এটা কিন্তু লক্ষণ করতে পারেননি, কারণ তার তখন নির্দিষ্ট ঠিকানা ছিল না। প্রাথমিকভাবে মামলাটি লক্ষণ এবং তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল। তবে দায়রা আদালতে যখন বিচার হয়ে গেল তখন অন্য পক্ষ যারা ছিল, অর্থাৎ তার যে অপরেন্ট পক্ষ ছিল, তারা কিন্তু ধীরে ধীরে মামলা আস্তে আস্তে প্রত্যাহার করে নেয়। অবশেষে মামলাটি গিয়ে দাঁড়ায় লক্ষণ ভার্সেস স্টেট, এইভাবে দাঁড়ায়। তো ইতিমধ্যে যারা এফআইআর করেছিল, মূল এফআইআর যারা করেছিল, তাদের বেশিরভাগই মারা যায়। অন্য পক্ষের 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিল, কাল্লু এবং কালেশ্বরও মারা যায় এবং দেশরাজ নামে এক ব্যক্তি আছেন যিনি বেঁচে আছেন, বর্তমানে তিনি শয্যাশায়ী। তবে এতদিন জেল খাটার পরেও লক্ষণ কিন্তু সশরীরে বেঁচে আছেন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে তার বয়স
100 বছর, 104 বছর। মিডিয়াতে এটা বারবার ফলো করা হচ্ছে যে একজন 104 বছরের বৃদ্ধ মানুষ 43 বছর জেল খেটে নির্দোষ প্রমাণিত হয়েছেন। বিচার ব্যবস্থার কি হাল দেখুন। এটা যে বলা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, তথ্যভিত্তিকভাবে এটা কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ উপস্থাপন। তো সেটা আজকে আমরা আলোচনা করে দেখব যে অ্যাকচুয়াল তার বয়স কত, তিনি কতদিন জেল খেটেছিলেন। এইটা আলোচনা করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে মিডিয়া যেটা প্রচার করছে বা আমরা সাধারণভাবে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভুল। দেখা যাক বয়স বিতর্ক যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব যে সরকারি রেকর্ড বলছে যে এফআইআর, জেল রেকর্ড এবং আধার কার্ড এই সময়ের অনুসারে তার জন্ম কত সালে? 21 সালে। অর্থাৎ যখন এফআইআর হয়েছিল এবং তার যে আধার কার্ড হয়েছে পরবর্তী সময় তো আধার কার্ড হয়েছে, আধার কার্ড তো প্রথমে ছিল না, তার বয়স কি দেখা যাচ্ছে 1921 সালে। সেই হিসাবে 2025 সালে তার বয়স 103-4 বছর এরকম একটা হবে। এই সময় তিনি মুক্তি পেয়েছেন। তাহলে জেল রেকর্ড বা সরকারি রেকর্ডে এই বয়সটা আছে, সেজন্যই এটা বলছে যে তার বয়স 104 বছর। মেডিকেল রিপোর্ট বলছে, মেডিকেল রিপোর্ট বা অন্যান্য ব্যক্তিগত নথিপত্র অনুযায়ী অনেকে দাবি করছেন যে 2025 সালে তার প্রকৃত বয়স 104 বছর নয়, 75 থেকে 80 বছরের 80 বছরের মধ্যে হবে। এইটা হচ্ছে বয়স, 104 বছর নয়। অনেকে বলছে আসলে তখন তো জন্ম সংক্রান্ত এত তথ্য মানুষের কাছে থাকতো না, ইভেন আধার কার্ডও সেদিনকে হয়েছে, সেই জন্য প্রকৃত বয়স কত সেটা কিন্তু বের করা খুব মুশকিল। অর্থাৎ যখন এফআইআর হয়েছিল তখন যখন এফআইআর লেখা হচ্ছে তখন বললো কত বয়স, এত বয়স বলে দিল, তা ঠিক আছে সেই হিসাবে লেখা হয়ে গেল। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে 104 বছর বয়স, কিন্তু মেডিকেল রিপোর্ট বলছে না এত বছর বয়স নয়, মোটামুটি 75 থেকে 80 বছরের মধ্যে বয়স হবে। এবার হচ্ছে জেল সংক্রান্ত যে বিভ্রান্তি আছে, অর্থাৎ তিনি কতদিন জেলে ছিলেন। কেউ বলছে 43 বছর, 43 ইয়ার্স তিনি জেল খেটেছেন। ঠিক আছে, এত বছর জেল খেটেছেন, বিচার ব্যবস্থার এত দীর্ঘসূত্রিতা। অ্যাকচুয়ালি তিনি কত বছর জেল খেটেছিল সেটা আমরা এখানে দেখব। অনেক মিডিয়া রিপোর্ট দাবি করছেন যে লক্ষণ সরোজ 43 বছর ধরে জেলে ছিলেন, কিন্তু বাস্তব তিনি এত বছর জেলে ছিলেন না। তিনি কত বছর জেলে ছিলেন একটু হিসাব দেখি, এই তথ্যসমূহ দেখলে পরিষ্কার হয়ে যাবে। 1982 সালে আমরা বললাম তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এবং দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি কি করেছেন, তিনি হাইকোর্টে আপিল করেছিলেন। হাইকোর্টে আপিল করার পর তিনি কিন্তু জামিনে মুক্ত হয়েছিলেন। কত সালে মুক্ত হয়েছে? 82 সালে তিনি মুক্ত হয়েছিলেন। মুক্ত হওয়ার পর 2015 সাল পর্যন্ত তিনি জামিনে মুক্ত ছিলেন। প্রায় 33 বছর কিন্তু তিনি জেলের বাইরে ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু এই সময় সাজা কাটেননি, প্রায় 33 বছর তিনি জামিনে মুক্ত ছিলেন। এবং তারপরে কি হয়েছে, 2015 সালে যে নৈনি জেলে বললাম, তিনি নৈনি সেন্ট্রাল জেলে ছিলেন, তাকে আবার জেলে পাঠানো হয়েছে 2015 সালে। তাহলে 82 থেকে 15 সাল পর্যন্ত ছিলেন, কিছুদিন পরে তাকে ওই 15 সালেই তাকে আবার জেলে পাঠানো হয়। 2018 সালে 3 বছর ছিলেন বলা হলো, একটু আগে আমি বললাম যে নৈনি জেলে তিনি 3 বছর ছিলেন। 18 সালে তিনি কিন্তু জামিন পান এবং 24 সাল পর্যন্ত তিনি বাইরে ছিলেন। তারপর কি হলো, 24 সালে তিনি আবার জেলে যান এবং 2025 সালে 2রা মে তিনি মুক্ত পান, মুক্তি পান আর কি। তো এটা যে বলা হচ্ছে যে বারবার তিনি জেলে যাচ্ছেন এবং বাইরে বেরিয়ে আসছেন, তার কারণ আমরা আগেই বলেছি যে তিনি বারবার কোর্টের নোটিশ ফেল করেছেন। মাল্টিপল নোটিশ ফেল করার ফলে তার বিরুদ্ধে অ্যাবসকন্ডেড নোটিশ জারি হয়েছে এবং তিনি কি করেছেন, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত ধরা পড়েছেন এবং তাকে জেলে দেওয়া হয়েছে। এই জিনিসটা বারবার ঘটেছে তার সাথে, এবং সেই জন্য তিনি তার 25 সাল 82 সাল থেকে 25 সাল এইটা 2025 এই পর্যন্ত একটা জার্নি এখানে দেখা যাচ্ছে। মোটমাট তিনি কতদিন জেলে ছিলেন? 77 থেকে 82। তিনি ট্রায়ালের আগে ছিলেন, এটা ট্রায়ালের আগে, অর্থাৎ যখন ট্রায়াল শুরু হচ্ছে তার আগে এটা ছিলেন। ঠিক আছে, আর 2015 থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন, আর 2024 সাল থেকে 2025 সাল পর্যন্ত ছিলেন। মোটামুটি প্রায় 10-12 বছর তিনি জেল খেটেছেন, 43 বছর কিন্তু নয়। এইটা হচ্ছে লক্ষণ সরোজের যে ঘটনা, সেই ঘটনার কিন্তু এটা মূল বিষয়। লক্ষণ সরোজ অ্যাকচুয়ালি অতদিন কিন্তু জেলে ছিলেন না। কারণ কি,
না, তিনি বারবার ধরা পড়েছেন এবং বারবার তিনি জামিন পেয়েছেন এবং তিনি কি করেছেন, জেলে গিয়েছেন। তো এই যে ঘটনা আমরা যেটা দেখলাম, এই ঘটনাটি ভারতের বিচার ব্যবস্থার নানা দিক, যেমন অভিযুক্তের অধিকার, জামিনের যে বিধান, উচ্চতর আদালতে আপিল, পুনর্বিচার এবং নির্দেশ প্রমাণিত হলে একেবারে মুক্তি, এইসব গুরুত্বপূর্ণ দিককে সামনে নিয়ে এসেছে। তবে একই সঙ্গে এটি বিচার প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির অভাব এবং প্রশাসনিক জটিলতা ও মানবিক সমস্যা সম্পর্কে কিন্তু প্রশ্ন তুলেছে এবং মানুষের আইন সম্পর্কে যে অজ্ঞতা, সেই দিকটাও এখানে উঠে এসেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইন জানুন, অধিকার বুঝুন। ধন্যবাদ।